নমস্কার বন্ধুরা, একটা সাংঘাতিক খবর। ইউনেস্কোর একটা রিপোর্ট অনুযায়ী হয়তো আগামী বছরে মানে 2025 সালে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় সুনামি অর্থাৎ বক্সিং ডে সুনামি আসতে চলেছে। আবারও একবার এরকম একটা সুনামি হতে পারে। বক্সিং ডে সুনামি আপনারা গুগল করে দেখে নিতে পারেন। আর এইবারের সুনামিটা এতটাই বড় হবে যে যেখানে 2024 সালের 26শে ডিসেম্বরের বক্সিং ডে সুনামিতে প্রায় 2.5 লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, সেখানে এইবারের সুনামিটাতে হয়তো 1 কোটি মানুষকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখবে। যাই হোক, চলুন ব্যাপারটা একটু ডিটেলে বোঝার চেষ্টা করি আর জানার চেষ্টা করি যে ইউনেস্কোর এই রিপোর্টটা এত ভীতিপ্রদ কেন। 2004 সালে যখন এই বক্সিং ডে সুনামি এসেছিল, তখন আফ্রিকার ইস্ট লন্ডন শহরে বিশাল বড় বড় কংক্রিটের ব্লক বিল্ডিং উপড়ে ফেলে দিয়েছিল। এলিজাবেথ পোর্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল, আর ওখানে যত নৌকো ছিল বা গাড়ি ছিল সমস্ত কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আরও জানতে চাইলে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে এই ফ্যাক্টোলজি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের দারুণ ভিডিও দেখার জন্য। আফ্রিকার এরকম অবস্থা দেখে আপনার হয়তো মনে হতে পারে যে সুনামিটা হয়তো আফ্রিকার কাছাকাছি কোথাও হয়েছিল, কিন্তু না, একদমই না। এই সুনামিটা এইখানে হয়নি, হয়েছিল এই জায়গা থেকে প্রায় 4,500 কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার কাছে। তাই আফ্রিকাতে যা হয়েছিল সেটা মাত্র সুনামির একটা হালকা ট্রেলার ছিল, এফেক্ট ছিল। আর তাতেই আফ্রিকাতে 1 মিটার থেকে 2.5 মিটারের কাছাকাছি ঢেউ আঁচড়ে পড়েছিল, আর তাতেই ফেটে চৌচির হয়ে গেছিল আফ্রিকার এই পোর্ট। তবে ইন্দোনেশিয়াতে এই সুনামি প্রায় 10 মিটারের মতো উঁচু ছিল, মানে মোটামুটি 3 তলা বাড়ির সমান উঁচু ছিল তার একটা ঢেউ। তাহলে একবার ভাবুন, অনুমান করে দেখুন যে ওখানে কি রকমের ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছিল। এই সুনামি থেকে বেঁচে আসা একটা ছেলে, মাত্র 17 বছরের একটা বাচ্চার মুখে শোনা যায় যে সুনামির ঢেউয়ের আঘাতে সে অজ্ঞান হয়ে যায়, আর তার সঙ্গে তার মাও ছিলেন যিনিও জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখে চারিদিকে শুধু জল আর জল, আর মৃতদেহ ভেসে বেড়াচ্ছে। কতটা ভয়াবহ! মাত্র 19 বছরের একটা বাচ্চা, যার নাম ছিল মার্টিনিস, সে সি বিচে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। তখন একটা বড় ভূমিকম্প শুরু হয়, যার শব্দটা একটা এরোপ্লেনের ব্লাস্টের মতো ছিল। এই সব কিছু দেখে মার্টিস পালাতে শুরু করে, কিন্তু বেশি দূর পর্যন্ত পালিয়ে যেতে পারেনি। পালিয়ে যাওয়ার আগে একটা বড় উঁচু কালো ঢেউ তার গাড়ির সঙ্গে ধাক্কা খায়, আর তার সঙ্গে সঙ্গে সে তার জ্ঞান হারায়। তার কথা অনুযায়ী ঢেউটা এতটাই শক্তিশালী ছিল যে গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পরে সে আর কিছু মনে রাখতে পারেনি। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে গাড়ি, বিভিন্ন আবর্জনা আর মৃত বডি, ডেড বডি আর অন্যান্য গাড়ির মধ্যে ভেসে আছে। তারপরে কোনো রকমে সে নিজের প্রাণ বাঁচিয়ে বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করার চেষ্টা করে। এই রকম পরিস্থিতিতে সে প্রায় 20 দিন কাটিয়েছিল। 21তম দিনে তাকে একটা রেস্কিউ টিম দেখতে পায় আর উদ্ধার করে। মার্টিনেস তো বেঁচে যায়, কিন্তু সুনামি ইন্দোনেশিয়ার সাথে সাথে আরও 12টা দেশের ওপরে ছাপ ফেলে যায়। এত বড় সুনামির পেছনে কারণটা কি ছিল জানতে চান? ভিডিওটা শেষ অবধি দেখবেন। আসলে সম্পূর্ণ ইন্দো প্যাসিফিক সমুদ্রটাই রিং অফ ফায়ারের ওপরে অবস্থিত। এটা এমন একটা এলাকা যেখানে অনেকগুলো টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ঘষা খেতে থাকে, তাই এখানে সব সময় একটা ভলকানিক জোন তৈরি হতে থাকে। এবারে ঠিক একই ধরনের একটা সাবডাকশন জোন ভূমধ্যসাগরের নিচে অ্যাক্টিভেট হয়েছে, যা ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী 3টি মহাদেশের প্রায় 21টি দেশকে এফেক্ট করতে পারে। আসলে ইউনেস্কো এই কারণেই ভয় পাচ্ছে যে এই সাবডাকশন জোনটা এমন একটা জায়গায় আছে যেখানে বিগত শতাব্দী থেকে আজ অবধি প্রায় 4টে বড় বড় সুনামি হয়ে গেছে। আর এখানে একটা খারাপ রেকর্ডও আছে যে প্রতি 100 বছরে একটা বড় সুনামি আসবেই আসবে। এখানে সমুদ্রের উপকূলে যারা বসবাস করেন তাদেরকে ওয়ার্নিং তো দেওয়া হয়েছে, কিন্তু সুনামি যদি আসে তাহলে তারা ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও বা ওয়ার্নিং পাওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে বাঁচাতে পারবে বলে মনে করা হচ্ছে না। যেহেতু সমুদ্রের এই জায়গাটা ল্যান্ড রক, তাই সমুদ্রের ঢেউকে সমুদ্রের কূল পর্যন্ত আসতে কয়েক মিনিটের বেশি সময় লাগবে না। 1902 সালে যখন শেষ সবথেকে বড় সুনামি এসেছিল, তখন সুনামির ওয়ার্নিং রেডিওতে সম্প্রচার করা চলছিল, কিন্তু যখন সুনামি এসে গেছিল ততক্ষণে সেই রেডিওটাই সমুদ্রের তলায় চলে গিয়েছিল। তাহলে বুঝতে পারছেন কত কম সময়ে এই ঢেউ উপকূলে আঁচড়ে পড়ে।
আর এবারও হয়তো এই একই রকমের কিছু একটা ঘটতে চলেছে। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছিলেন যে টার্কিতে বড় বড় দুটো ভূমিকম্প হয়েছিল, যা আগামী কয়েক দশকের ভূমিকম্পগুলোর থেকে অনেক অনেক বড়। তবে আপনি কি জানেন যে ইউনেস্কোর রিপোর্টে পাবলিশ হওয়া 40টা বড় বড় শহরের মধ্যে, মানে যে শহরগুলো সত্যিকারেরই এফেক্ট হতে পারে, সেই শহরগুলোর মধ্যে টার্কির সব থেকে বড় শহর ইস্তাম্বুলেরও নাম আছে। হয়তো টার্কির ভূমিকম্পটা সুনামির একটা বড় আগাম সংকেত হতে পারে। যেমনটা আমরা জানি যে সুনামি তো কোনো কারণ ছাড়া হঠাৎ করে হয় না, এর জন্য একটা ভূমিকম্প দরকার। এছাড়াও 2020-তে ইটালির এটানা নামে একটা আগ্নেয়গিরি আছে, যেটা 2 বার ব্লাস্ট হয়েছে, আর যার লাভা ধীরে ধীরে ইন্দোনেশিয়ান প্লেটকে আস্তে আস্তে আফ্রিকান টেকটনিক প্লেটের দিকে ঠেলে দিচ্ছে। তার মানে ওই এরিয়ার মধ্যে যে কোনো সময় একটা ভূমিকম্প বা সুনামি আসতে পারে। আপনারা হয়তো জানেন যে ভূমিকম্পের সময় যখন সুনামি তৈরি হয়, তখন যে জায়গায় এটা তৈরি হয়, যেটাকে এপিসেন্টার বলা হয়, সেই পার্টিকুলার জায়গাটাতে অতটা কিছু ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু ঢেউ যত সমুদ্রের ধারে আসতে থাকে, মানে কুড়ির দিকে আসতে থাকে, মানে পাড়ের দিকে আসতে থাকে, তখন তার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে। আসলে কোনো সুনামি সমুদ্রের ওপরে তৈরি হয় না, এটা সমুদ্রের তলদেশে অনেক অনেক নিচে একটা ভূমিকম্প হিসেবে প্রথম জন্ম নেয়। তারপর ভূমিকম্প থেকে তৈরি হওয়া সমুদ্রের ঢেউগুলো যখন ধীরে ধীরে পাড়ের কাছে আসতে থাকে, তখন একটা ঢেউয়ের প্রেসারে অন্য ঢেউকে আরও বড় তৈরি করে দেয়। যখন ভূমিকম্পের জন্য সুনামির ঢেউ তৈরি হয়, তখন সেটা একটা নর্মাল ঢেউয়ের মতোই থাকে, কিন্তু উপকূল পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে কুলের কাছাকাছি সমস্ত জলকে সে টেনে নেয় আর একটা সুনামির ঢেউতে পরিণত করে দেয়। আপনি হয়তো জানেন যে যখন ঢেউটা তৈরি হয়, মানে সুনামির ঢেউ তৈরি হয়, তখন তাদের স্পিড আর ওয়েভলেন্থ অনেক অনেক বেশি থাকে নর্মাল ঢেউয়ের থেকে। কিন্তু যখনই ওই ঢেউয়ের নিচের অংশ অর্থাৎ সমুদ্রের তলদেশের সঙ্গে সেটা ধাক্কা খায়, তখন ইনার্শিয়ার কারণে ঢেউয়ের ওপরের অংশ সংকুচিত হয়ে যায় আর ঢেউয়ের হাইট আগের থেকে অনেকটাই বেড়ে যায়। যেমন ধরুন, একটা চলমান গাড়ি হঠাৎ করে যদি ব্রেক কষে, তাহলে ভেতরে যে মানুষগুলো থাকবে, যে প্যাসেঞ্জারগুলো থাকবে, তারা একটা বড় ধাক্কা বা ঝটকা অনুভব করবে আর সামনের দিকে ছিটকে পড়বে। ঠিক একইভাবে এই ঢেউগুলো সমুদ্রের তলদেশের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঢেউয়ের ওপরের অংশটা উপকূলে এসে আছড়ে পড়ে আর হাজার হাজার ঘর বাড়ি আর মানুষকে জলের সঙ্গে ভাসিয়ে নিয়ে যায়। তবে সমুদ্রের ধারে যদি আপনি থাকেন, তবে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে সুনামি আসতে পারে, আর সেটা কোনো রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করেই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে টিম স্মিথ বলে একটা বাচ্চা মেয়ে থাইল্যান্ডের একটা বিচ থেকে প্রায় 100 মানুষকে বাঁচিয়েছিল। আসলে স্মিথ তার বাড়ির লোকেদের সঙ্গে ওখানে বেড়াতে গিয়েছিল। হঠাৎ সে দেখে যে সমুদ্রের জল আস্তে আস্তে পেছন দিকে চলে যাচ্ছে আর সমুদ্র কেমন একটা অদ্ভুত ধরনের আচরণ করছে। এটা দেখেই তার মনের মধ্যে একটা সন্দেহ জাগে, কারণ কিছুদিন আগে সে স্কুলের ভূগোল ক্লাসে পড়েছিল যে সুনামি কিভাবে হয়, আর ক্লাসের শেষে সে যেটা পড়েছিল সেটাই ওই দিন তার কাজে আসে। সে সময় নষ্ট না করে কোস্টগার্ডকে এই ব্যাপারে জানায়। এরপর কোস্টগার্ড সময় থাকতে প্রায় 100 জনকে সমুদ্রের ধার থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে চলে যান। তাই সেই দিনের বাচ্চা মেয়েটার জন্য প্রায় 100 জন মানুষ তাদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন। সমুদ্রের ধারে একটু সচেতন থাকলে যদি সুনামি আসেও, তাহলে আপনি নিজের আর অন্য 5টা মানুষের জীবন বাঁচাতে পারেন। তবে আপনি যদি সমুদ্রের ধারে ঘুরতে যান কিংবা সমুদ্রের ধারে থাকেন, তাহলে এবার যে কথাগুলো আমি বলতে যাচ্ছি সেগুলো ভালো করে মন দিয়ে শুনবেন প্লিজ। রেড ক্রস অনুযায়ী দুটো সতর্কবার্তার কথা বলা হয়। প্রথমত সুনামি ওয়াচ, আর দ্বিতীয়টা হলো সুনামি ওয়ার্নিং। সুনামি ওয়াচ মানে হচ্ছে সুনামির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে সুনামি এখনো কনফার্ম হয়নি। আর দ্বিতীয়টা হলো সুনামি ওয়ার্নিং, তার মানে সুনামি তৈরি হয়ে গেছে আর আপনার এরিয়ার দিকে, মানে আপনি যেখানে আছেন, খুব দ্রুত গতিতে সেটা যে কোনো সময় এসে আছড়ে পড়তে পারে। এই রকম ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সমুদ্র উপকূল থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরে চলে যান, আর সমুদ্র পৃষ্ঠ থেকে চেষ্টা করবেন মোটামুটি 100 ফুট উঁচু কোনো জায়গাতে যদি চলে যেতে পারেন। যদিও সম্ভব নয়, তবুও চেষ্টা করবেন যদি আপনার আশেপাশে কোনো পাহাড় বা টিলা থাকে। তার মানে ভাববেন না যে এটা নয় যে আপনি সমুদ্রের ধারে কোনো উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠে যাবেন, কারণ সমুদ্রের ধারে উঁচু বিল্ডিং থাকলেও সেখানে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আর যদি ঢেউয়ের ক্ষমতা সেরকম হয়, তবে বাড়িটা উপড়ে ফেলে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন যে কখনোই ভাববেন না যে সুনামির ক্ষেত্রে শুধু একটা ঢেউই আসবে তারপর সুনামি শেষ হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সুনামি
কয়েক ঘন্টা পর্যন্ত চলতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়ালি সেফটি ব্রডকাস্ট আপনি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উঁচু জায়গাতে থাকাটাই আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। এই গাইডলাইনগুলোকে ফলো করলে আপনি নিজেকে আর আপনার আশেপাশের অনেক অনেক মানুষকে এই সুনামির থেকে বাঁচাতে পারবেন। সো বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড মাই সাবস্ক্রাইবার্স, যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি 2025 সামনে আসছে, আমাদের আগাম সতর্ক থাকতে হবে।